অর্নিলা রান্নায় ব্যস্ত। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ইদানিং তাদের বাসায় খুব গ্যাসের সমস্যা করছে। দুপুর হতেই গ্যাস প্রায় চলেই যাচ্ছে। এই নিভো নিভো গ্যাসে কিছু রান্না করা সম্ভব নয়। তবুও অর্নিলা সব গুছিয়ে রেখে দেয়। মানুষটা আসলে তাকে খেতে দিতে হবে। সে আজ অবধি খাবার নিয়ে কোনো অভিযোগ করেনি। দেরি করে খেতে দিলে খেয়ে নিয়েছে। জিজ্ঞেসও করেনি দেরি হলো কেন, বরং তাড়াহুড়ো দেখলে এসে হাত বাটায়। অনির ভালো লাগে, আবার দুঃখ পায়। ইস, বাইরে থেকে করে এসেও লোকটা এখন ঘরেও কাজ করবে। ভালো লাগে না তার। গ্যাস এসেছে সব মাত্র, তোড়জোড় করে রান্না করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অর্নিলার চোখ মুখ চকচক করে উঠল। ফারাজ ভাই এসেছে। হ্যাঁ, কখনো কখনো এই সময়ও আসে। তরকারির চুলো কমিয়ে দিয়ে ছুট দিল সে। সদর দরজা খুলে নিয়াজকে কোনোভাবেই আশা করেনি। কাজের চোটে শাড়িটাও এলোমেলো হয়েছিল, ঠিক করে নিল। নিয়াজের চোখ কোনো দিক থেকে কোনো দিক যাচ্ছে বোঝা মুশকিল। চোখে কালো সানগ্লাস। অনি অবাক হয়েছে বটে। থমথমে স্বরে বলল, ভাইয়া আপনি? নিয়াজ আমতা আমতা করছিল। বলল, ও হ্যাঁ, ওই এখান দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম দেখা করে যাই। অর্নিলা 2 সেকেন্ড চুপ থাকল। বাসায় সে একা, কেউ নেই। নিয়াজকে ঢুকতে দেওয়া ঠিক হবে কি না বুঝতে পারছে না। সবাই বলছে নিয়াজ ভাই বদলে গেছে। সত্যি কি তাই? বছর পেরিয়েছে, সময় বদলেছে। মানুষের আচরণের কি পরিবর্তন হয় না? ঘড়ির দিকে ফিরে চাইল। ফারাজ ভাইয়ের আসার সময় হয়ে গেছে। ভয় খানিকটা কমছে। অর্নিলা ঠোঁটের কোণে হাসি ফুটানোর চেষ্টা করল। বলল, আসেন ভাইয়া, ভেতরে আসেন। নিয়াজ পায়ের জুতো খুলে ঘরে প্রবেশ করল। অর্নিলা দরজা বন্ধ করে দিয়ে তাকে সোফায় বসতে বলল। একটু পর পর ঘড়ির দিকে চাইছে। সারফারাজ একটু বাদেই এসে পড়বে। তখন আর ভয় থাকবে না। একদম না। নিয়াজ চুপচাপ বসে আছে। হঠাৎ বলে উঠল, সারফারাজ বাসায় নেই? অর্নিলা যেন হকচকিয়ে গেল। বিস্মিত চাহনিতে ফিরে তাকাল। অস্ফুট স্বরে বলল, এই তো আসবে, একটু আগেই কল করেছে। কথাটা বলে মন যেন শান্ত হল। নিয়াজ চোখের চশমা খুলে সামনে রাখল। অর্নিলার স্বাভাবিক হবার চেষ্টা করছে। সুধাই, চাচা কোথায়? বাসাতেই আছে। বের হবার সময় দেখলাম শুয়ে আছে। ওহ, তো তুমি এখানে কেন ভাইয়া? কি দরকার ছিল? নিয়াজ মুখের দিকে চেয়ে থাকল। নিরুত্তর সে। অর্নিলা হাসার চেষ্টা করল। পরিস্থিতি বদলে যাচ্ছে কেমন করে। বিন্দু বিন্দু ঘাম জমছে তার কপাল জুড়ে। বিচলিত হয়ে রান্নাঘরে ছুটে এলো। এখন মনে হচ্ছে নিয়াজকে ঘরে ঢুকতে দিয়ে একদম ঠিক কাজ করেনি সে। ভুল করেছে, বিরাট ভুল। গ্লাসে পানি ঢেলে তরতর করে খেয়ে ফেলল। চুলোয় তরকারি টগবগিয়ে রান্না হচ্ছে। ধনেপাতা কুচি পড়ে আছে, এগুলো ছড়িয়ে দিতে হবে। আচমকা পিছনে কারো আভাস। অর্নিলা চমকে পিছন তাকাল। নিয়াজের মুখখানি ভয়ঙ্কর হিংস্র ঠেকল তার কাছে। গলা শুকিয়ে গেল। থমকে গিয়ে বলল, তুমি এখানে?
সে শান্ত কণ্ঠে বলল, অনি আমার কথাটা শোন। বলেই হাত বাড়াল। অনি চোখ রাঙিয়ে উঠল। ঝাঝালো কণ্ঠে বলে উঠল, একদম না। ছি, ভাইয়া, তুমি একটুও বদলাওনি। সবার সামনে ভালো সাজার নাটক করছিলে। আচমকা হাত ধরে টানতে লাগল নিয়াজ। তার কণ্ঠ এখনো শান্ত। বলল, আমার কথাটা শোন অনি। অর্নিলা মুহূর্তে চেঁচিয়ে উঠল, না না, তোমাকে ঘরে ঢুকতে দিয়ে আমি ভুল করেছি। একদম উচিত হয়নি তোমাকে বিশ্বাস করে। তুমি বদলাওনি, এক ফোঁটা বদলাওনি। ছাড়ো, কথা বলতে পারল না। নিয়াজ বেশ ঠান্ডা মাথার লোক। পরিকল্পনা যেন করাই ছিল। মুখ চিপে ধরে রান্নাঘর ছেড়ে বের করিয়ে আনছে। অনি হাঁসফাঁস করছে তার হাত থেকে ছুটতে। বসার ঘরে এসে যেন নিজেকে ছাড়িয়ে নিতে পারল। নিয়াজের হাত ছেড়ে পালিয়ে বাঁচল। শেষবারের নিয়াজের আক্রমণ এসে ঠেকল তার পিঠেতে। ব্লাউজের খানিকটা অংশ যেন ছিঁড়ে পিঠে আঁচড় বসে গেল। সামনের ফুলদানি হাতে নিয়ে ঘুরে তাকাল অনি। দুজনেই নিস্তব্ধ। বদ্ধ ঘরে দুজনের শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুর শব্দ ঠেকেছে না। চুলোয় তরকারির তেজ বাড়ছে। অনি শাসিয়ে উঠল, আর এক পানা, আমি কিন্তু আগের মতো আর ছোট নেই। আমার হাত থামবে না। নিয়াজ চমকিত দৃষ্টিতে চেয়ে দেখছে। ঢোক গিলে বলল, অনি। অর্নিলা ফুলদানি আছড়ে মেঝেতে ফেলল। মেঝের চারদিকে ফুলদানির ভাঙা টুকরো ছড়িয়ে। সে দ্রুত ভাঙা টুকরো হাতে তুলে নিল। নিয়াজ দু পা পিছিয়ে গেল। তার চোখে মুখে এখন খানিকটা ভয়ের আভাস। অনি বড় ঠান্ডা গলায় কড়াভাবে বলল, কমা, বের হও, এখনই। আর কখনো আসবে না এখানে। নিয়াজ কৃতকর্তব্যবিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল। না, এই অনি আর আগের মতো নেই। বুঝল, এখানে তার জোর ঠেকবে না। নিঃশব্দে সে পালিয়ে গেল। অনি ছুটে এসে দরজা বন্ধ করল। ক্লান্তিতে মুখ খুলে শ্বাস নিচ্ছে। দরজায় ঠেসে মেঝেতে বসে পড়ল। হাউমাউ করে কেঁদে উঠল সে। এই মানুষগুলো কেন এত নোংরা, এত কেন কুৎসিত? এত কিছুর পরেও তাদের শিক্ষা হয় না কেন? বারবার তার সাথেই। কাঁদতে কাঁদতে শ্বাস উঠে গেল। শ্বাস নিতেও এবার কষ্ট হচ্ছে। কতক্ষণ এভাবে ছিল জানে না। যখন বোধ হল সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে গেল। তরকারির চুলো বন্ধ করে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পুরো বাসা এবার নিস্তব্ধ, নিঝুম। তবুও এখানে মন খুলে শ্বাস নিতে পারছে না অনি। মেঝে পরিষ্কার করল, পরনের শাড়িখানা বদলে নিল চট করে। ফারাজ ভাইয়ের মাথা গরম এমনিতেই। আজকের ঘটনা জানতে পারলে নিয়াজকে প্রাণে মেরে ফেলবে কোনো সন্দেহ নেই। এসব ঝামেলা কিছু চায় না সে। আজকের এই বিষণ্ণ বিকেলের জঘন্য ঘটনাগুলো স্বপ্নের মতো ভুলে যেতে চায়। কোনো ঝামেলা চায় না, কোনো রকম না। তবুও যেন সে আশফাস করছে। বিকেলে দেখা লোকটাও এখন বেডে শুয়ে। দুটো পা নেই, পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য। বিধাতা এত তাড়াতাড়ি তার বিচার করে ফেলল? এসব লোকের প্রাপ্ত শাস্তি কি এটাই? ইয়াতিম শিকদার দরজার বাইরে কঠোর মুখে বসে আছে। তিনি যে কতটা চিন্তিত বোঝানো যাবে না। তার বংশের ছোট ছেলে। বংশ নিয়ে আবার চাচা একটু বেশিই সিরিয়াস থাকে। শুনল, ভাইয়া ভাবি রওনা দিয়েছে। বোধহয় সকালের মধ্যেই চলে আসবে। ফারাজ ভাই আশেপাশে নেই।
ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। সত্যি বলতে নিয়াজের জন্য অনির একটুও খারাপ লাগছে না, কিন্তু মায়া হচ্ছে তার চাচার জন্য। এই চাচা তার কাছে তার বাপের সমান। চাচার কাছে এগিয়ে এলো, আলতো স্বরে বলল, চাচা, মন খারাপ করবেন না। আল্লাহ যা করার করেছে, এখানে তো আপনার হাতে কিছু নেই। কথাটুকু কানে যাওয়া মাত্র ইয়াতিম শিকদার ছ্যাতো করে উঠল, চোখ রাঙিয়ে বলে উঠল, ছা অরমু না, আমার পোলার যে এই হাল করছে তারে ছা অরমু না। অনি তুই এখানে থাক, আমি থানায় যামু। অনি বাধা দিতে চাইল, চাচা কথা শোনার পাত্র নন। পেছনে এসে দাঁড়াল সারফারাজ, বলে উঠল, যাবেন, কিন্তু এই ভোররাতে গিয়ে কাউকে পাবেন বলে মনে হয় না। একটু অপেক্ষা করেন, সকাল হোক। ফিরে চাইল সারফারাজের দিকে। এরপর সামনে হেঁটে পাইচারি করতে লাগল। বিড়বিড় স্বরে বলছে, ছাড়তাম না, কাউরে ছাড়তাম না। আমার পোলার সারা জীবন নষ্ট কইরা দিছে, ওরে আমি ছাড়তাম না। অনি ছুটে আসল ফারাজ ভাইয়ের দিকে। তাকে বিচলিত দেখে সারফারাজ তার মাথায় হাত রাখল, চোখ বুলিয়ে বলল, কি হয়েছে? চাচা খুব রেগে আছে। থাকুক রেগে, কিছু কি করা যাবে না। একদম না। পা দুটো হারিয়েছে, জীবন হারা হয়নি এই বেশি। কি করে হলো বলুন তো? এটা ঢাকা শহর অনি। রাস্তায় অগণিত গাড়ি চলাফেরা করে। তখনই হয়তো বিয়েটা বোধহয় হবে না। এই পঙ্গু ছেলেকে কে বিয়ে করবে অনি? মানুষকে ভালোবাসা যায়, অমানুষকে না। অনি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থেকে ফারাজ ভাইয়ের কথা শুনছে। সে মৃদু হেসে বলল, তোর কি খারাপ লাগছে অনি? অনি মাথা দুলিয়ে না বলল। ক্ষীণস্বরে জবাব দিল, চাচার জন্য খারাপ লাগছে। ছেলের এমন অবস্থায় চাচা ভেঙে পড়েছে একদম। সারফারাজ ইয়াতিম শিকদারের দিকে ফিরে তাকাল, ভ্রু কুচকাল। তার জন্য বিন্দুমাত্র মায়া তার হচ্ছে না, কারণ এই লোক নিজেও একটা অমানুষ। ছোট ফুফু যখন ভাইয়ের কৃতকর্মের কথা তাকে জানিয়ে সাহায্য চেয়েছিল তখন সে মুখ ফিরিয়ে নিয়েছিল। বলেছিল, বড় বংশের ছেলেরা এমন একটু করবেই। এখন দেখুক সেই বংশের ছেলের হাল। অর্নিলা এসব কিছুই জানে না বলে তারা মায়া বেশি। বেশ, না জানুক। এই পৃথিবীর অন্ধকারের ছায়ার সাথে যার পরিচয় যত কম ততই ভালো। সে ততই পবিত্র মনের অধিকারী। এমন শুদ্ধ রমণী তো দরকার ছিল তার অশুদ্ধ জীবনে। সারফারাজ অনির হাত আগলে ধরল। ভোর হয়ে আলো ফুটছে। কোনো প্রমাণ নেই, মেইন রাস্তায় রক্তের দাগ সব ধুয়ে গেছে বৃষ্টির পানিতে। বৃষ্টির মধ্যে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো অবধি নিভেছিল। কোনো প্রমাণ নেই, কিছু নেই। তবুও তার কাজে সে সফল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইয়াতিম শিকদার শুধু পারেনি তাদের শাসিয়ে যেতে। যেভাবেই হোক না কেন, তার ছেলের এমন হাল যে করেছে তাদের খুঁজে বের করতেই হবে। যেভাবেই হোক। পুলিশ কমিশনার সালাউদ্দিন সাহেবকে এই অবধি বোধহয় 5 বারের মতো ফোন করে ফেলেছেন। সালাউদ্দিন সাহেব রেগে এখন আর ফোন তুলছেন না। ঘটনাটি খুব মর্মান্তিক। ছেলের এমন অবস্থায় বাবার অস্থির হওয়া স্বাভাবিক। কিন্তু তারাও তো বসে নেই। নিয়াজ শিকদারের জবানবন্দি নেওয়া হয়েছে। ঘটনাস্থল ও তারা পরিদর্শন করেছে। লাভ হয়নি তেমন। গোত্রাতের বৃষ্টির পানিতে সব ধুয়ে মুছে গেছে।
হতে পারে খুনির পরিকল্পনীয় ঘটনা। তবে বৃষ্টি আসার ব্যাপারটা কাকতালীয় নাকি পুরো ঘটনাই কাকতালীয়? মেরে ফেলার ইচ্ছে হলে পুরোপুরি মেরে ফেলতে পারত। আধমরা করে রেখে কোনো লাভ হয়নি। নিশ্চিত কোনো নেশাঘোর গাড়ি চালিয়ে আচমকা তুলে দিয়েছে। হ্যাঁ, এটাই হবে হয়তো। কিন্তু ধারণার উপরে সবকিছু ছেড়ে ফেলা যায় না। মিস্ট্রি। জল অনেক ঘোলাটে। নিয়াজ শিকদারের কথাবার্তা আরও অস্পষ্ট। কোথায় গিয়েছিল, কোথা থেকে এলো কিছুই জানা গেল না। সালাউদ্দিন সাহেব ফাইল ঘাঁটছে। ভিকটিমরা এখানকার নয়। ছেলের বিয়ে ঠিক করতে এখানে এসেছিল। যাক, বিয়ে ঠিক হলেও বিয়ে হবার অবস্থাতে নেই। হাসপাতালে ফোনের মধ্যেই বিয়ে ক্যান্সেল। এক্সিডেন্ট হতে দেরি, বিয়ে ভাঙতে দেরি নেই। সাব্বাস। বিপদে পড়লে মানুষ চেনা যায়। এখানে চেনা জানার মধ্যে আছে কেবল এক আত্মীয়র বাড়ি, যেখানে তারা থাকার জন্য ছিল। আর এক হচ্ছে ভাইয়ের মেয়ের বাসা, যেখানে তারা দুজন দম্পতি থাকে। ঘটকা লাগার মতো কিছু পাচ্ছে না, অথচ ঘটকা থাকার মতো অনেক কিছুই আছে। এই যেমন সারফারাজ শেহদাত, পেশায় একজন ডাক্তার। ছেলের চাচাতো বোনের জামাই। তাকে দেখে কেমন সন্দেহ হল, অথচ কোনো প্রমাণ নেই। এত বড় ঘটনায় ভদ্রলোক একদম নিষ্প্রাণ। এখানে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। এখানে তেমন কিছু নেই। আশেপাশে সিসি ক্যামেরাও ছিল না। মোক্ষম জায়গায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আবার বলছে খুন। হ্যাঁ, খুনের চেষ্টা। এরও কারণ আছে বইকি। গাড়ি চাপা দিয়ে সোজা চলে যায়নি, আবারও ব্যাক এসেছে। এই কারণে ঘটনাস্থলেই তার পা দুটো আলাদা হয়ে গেছে। প্রাণে বেঁচেছে এই ঢের। ঢের বলে কি লাভ? কোনো ভবিষ্যৎ নেই। কে জানে কতদিন এভাবে বসিয়ে খাওয়াবে। দুদিন পর দেখা যাবে মসজিদের সামনে চেয়ার বসিয়ে ভিক্ষা করাচ্ছে। সন্দেহের তালিকায় আরও আছে নিয়াজের ভাবি। ভদ্রমহিলার নাম মনে পড়ছে না। হাসপাতালে আসার পরপরই কান্নাকাটি শুরু। মরে তো যায়নি, তবুও মরা কান্না। এন দেখানোর জন্যই কাঁদছে। ভিতরে ভিতরে সমস্যা আছে। সম্পত্তির বিষয় হতে পারে। আবার নিয়াজের বিয়ের কথা চলছে। হতে পারে প্রাক্তন প্রেমিকা রেগে গিয়ে এমনটা করেছে। হতেই পারে, এই পৃথিবীতে কি আবার অসম্ভব? খোঁজ আরও চালাতে হবে। মোহনগঞ্জ যেতে হবে। নিয়াজের ব্যাপারে খোঁজ নিতে হবে। দুপুর পেরিয়ে বিকেল। পেটে কিছু পড়েনি। এবার লাঞ্চ সেরে ফেলা দরকার। যা করতে যাবে আবারও ফোন বাজে। আবার কে? ওহ, ইয়াতিম শিকদার। থাকুক, তার ফোন আর তুলছি না। কিভাবে? পুলিশেরা কি মিরাক্কেল জানে? 8 ঘন্টার মধ্যে কেস সলভ করে দিবে? হু, এত সোজা নাকি? সময় লাগবে, ধৈর্য লাগবে। দই জমাত বাঁধলে খেতে মজা লাগে। পানসে দইয়ের স্বাদ আছে নাকি আবার? বেরিয়ে গেল সালাউদ্দিন সাহেব। খিদে এবার ভালো মতোই পেয়েছে। সারফারাজ দীর্ঘ ক্লান্তি নিয়ে বাসায় ঢুকল। অর্নিলা ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়ল। সেই ভোরে বের হয়েছিল। এখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। খিদেও পেট চু চু করে করছে। সারফারাজ তোয়ালে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গিয়ে বলল, ফ্রেশ হয়ে নে। খাবার তো কিনেই এনেছি, ওগুলো খেয়ে ফেলব। গরম করে দেব? না, গরমই আছে। তুই ফ্রেশ হয়ে নে।
বেশি খারাপ লাগলে গোসল সেরে নে, তবে তাড়াতাড়ি। অর্নিলা মাথা দুলাল। সারফারাজ বাথরুমে ঢুকে পড়ল। ধীরে সুস্থে উঠে দাঁড়াল সে। সারা শরীর ব্যথা করছে। হাসপাতালে থাকলে যেন খুব ক্লান্ত লাগে। কেন লাগে সে জানে না, তবে ভীষণ ক্লান্ত। চোখ দুটো যেন গর্তের মধ্যে চলে গেছে। মুখে কালচে ভাব। কি কুৎসিত লাগছে দেখতে। আয়নায় নিজের মুখখানা দেখে বিরক্ত হল। এগিয়ে যাবে অমনি ফোন বেজে উঠল। কার ফোন বাজে? ফারাজ ভাইয়ের। হাতে তুলে নিল ফোনটা। দা সাবিনা ইয়াসমিন। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর। থামবার ফুরসত নেই। এক নিঃশ্বাসে বলে যাচ্ছে, দা শেহদাত, আপনি আজ হাসপাতালে এলেন না কেন? ইনফর্মও করেননি? কারণ কি? দা শেহদাত, আমার কথা শুনতে পারছেন? আনসার মি। জি। কে? আমি শেহদাতের স্ত্রী বলছি। ওহ হ্যাঁ, একটু বরের দিকে নজর দিন। এত উদাসীন হলে চলে না। কোনো রেসপন্সিবিলিটি নেই নাকি? দুঃখিত, আসলে আমার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছিল। সেখানে গিয়েছিলেন তো, তাই আজ যেতে পারেনি। গ্রেট। সেখানে গিয়ে অবশ্যই তিনি রোগীকে বাঁচায়নি। তেমন তো হবার কথাও না। ডাক্তার হিসেবে তাকে এখানে দরকার ছিল নাকি ওখানে? অর্নিলা ভ্রু কুঁচকে নিল। এই মহিলা তো অনেক বকবক করে। ইচ্ছে করে ধপ করে একটা ঝালি দিতে। মাথা যন্ত্রণা উঠে গেছে তার কথা শুনে। বিরক্ত হয়ে সে ধপ করে ফোনটা কেটে দিল। ওপাশে থাকা দাসাবিনা হতভম্ব হয়ে গেল। এ কি ধরনের অভদ্রতা! সে তো এখনো কথা শেষ করেন। আবারও ফোন করল ফের। আশ্চর্য! ফোনটাই বন্ধ করে দিয়েছে। রাগ চেপে নিল মনের মধ্যে। দা শেহদাতের দেখা পাক, তাকেই বোঝাবে। খাবার টেবিলে দুজন বসে। অর্নিলা একটু খেয়ে আর খাচ্ছে না। সারফারাজ খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না, ভাবছি। খুব আশ্চর্য লাগছে? কোনো ব্যাপারে আশ্চর্য লাগছে? এই হঠাৎ করে এক রাতের মধ্যে কত কিছু হয়ে গেল বলুন। যে যেমন কর্ম করে তেমন ফল পায়। কথাটা শুনেছিস? হ্যাঁ, জানি। তাহলে এসব ভাবা বন্ধ দিয়ে চুপচাপ খেয়ে নে। আমার ঘুমাতে হবে। কাল মেডিকেলও যেতে হবে। তো আপনি ঘুমান। আমায় কেন বলছেন? আশ্চর্য! একা একা ঘুমাবো নাকি? ঘুমাতে বুঝি সঙ্গী লাগে? অবশ্যই লাগে। 2 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে ঘুমাতে আয়। 2 মিনিট মানে 2 মিনিট? না এলে কি করবেন ফারাজ ভাই? ঘরে ঢুকতে দিবেন না বুঝি? তোকে তুলে নিয়ে যাব। আসছে। হইছে, যান আপনি এখন। সারফারাজ খাওয়া শেষ করে উঠে রুমে গেল। অর্নিলা দ্রুত খাওয়া শেষ করল। যা ছিল ফ্রিজে রেখে দিয়ে হাত ধুতে বেসিনের দিকে গেল। হাত ধুয়ে পিছন ফিরে তাকাতেই চমকে উঠল। আচমকা সারফারাজ তাকে কোলে তুলে নিল। অর্নিলার দৃষ্টিতে বিস্ময় ঘেরা। সারফারাজ মিটিমিটি হেসে বলল, বলেছিলাম না, না এলে তুলে নিয়ে যাব। অর্নিলা তার গলা জড়িয়ে ধরে হেসে উঠল। এই প্রথমবার ফারাজ ভাই তাকে কোলে তুলে নিয়েছে। বেচারি শরমে প্রায় অস্থির হয়ে উঠল। কুণ্ডলি পাকিয়ে তার বুকের মধ্যে লুকিয়ে গেল।
সারফারাজ তাকে নিয়ে ঘরে ঢুকল। পরদিন মেডিকেলে সাবিনা পেশেন্ট দেখছে। পাশে সারফারাজ দাঁড়িয়ে থেকে খাতায় নোট করছে। লাস্ট পেশেন্ট। প্রায় গত 2 ঘন্টা ধরে এই কাজ চলছে। পেশেন্ট দেখে কেবিন থেকে দুজন বেরিয়ে গেল। দুজনেই পাশাপাশি হাঁটছে। সাবিনা জিজ্ঞেস করলেন, আত্মীয় কেমন আছে? যার অ্যাক্সিডেন্ট হয়েছিল? সারফারাজ ভ্রু কুঁচকে তাকাল। সাবিনা কিভাবে জানল সে বুঝতে পারছে না। তিনি আবার শুধালেন, কে অ্যাক্সিডেন্ট করেছে? আপন কেউ? না, তেমন কেউ না। আমার স্ত্রীর চাচাতো ভাই। বেঁচে আছে? হ্যাঁ, পা দুটো নেই। ওহ আচ্ছা। অতঃপর সাবিনা নিজের কেবিনের দিকে গেলেন। সারফারাজ দাঁড়িয়ে ভাবতে লাগল। এই মিস্ট্রি সে সলভ করতে পারছে না। ফোন বের করে কল লিস্ট ঘেটে দেখল। ভ্রু কুঁচকে চেয়ে রইল। সাবিনা কল দিয়েছিল, আবার কথাও হয়েছে। কখন? অনি কি তবে কথা বলল? হতে পারে। ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল সে। নিয়াজকে নিয়ে ইয়াতিম শিকদার মোহনগঞ্জ ফিরে গেছে আজ 2 দিন। শুনল সেখানে তাদের সাথে কমিশনার সালাউদ্দিনও গেছে। তদন্ত বোধহয় ভালোভাবেই চলছে। তবে সারফারাজের কোনো চিন্তা নেই। সে নিশ্চিতে তার রাতের খাবারের পর 1 কাপ কফি বানাল। এই কফি শেষ করে ওই দিকের ঘরের দরজায় নক করবে। সেখানে অর্নিলা দরজা বন্ধ করে বসে আছে। দরজা খুলবে না। আজ নাকি সে আলাদা ঘুমাবে। কি অলক্ষণে কথা! মেয়েটার মাথায় সারাদিন কি যে ঘুর ঘুর করে সে জানে না। কফিটুকু শেষ করে দরজায় টোকা দিল। ওপাশ থেকে অর্নিলা বলে উঠল, আমি দরজা খুলব না। তুই কি সত্যিই আমার সাথে ঘুমাবি না অনি? না, আজ আমি একাই ঘুমাবো। কেন? অর্নিলা মুখে চানাচুর ফুঁসে বলল, কারণ কাল আমার এক্সাম। রাতভর তুই পড়াশোনা করবি? এ কথা আমায় বিশ্বাস করতে হবে? দরজা খোল। একদম না। বেশ, আমি তবে যাচ্ছি। আর সাধব না তোকে। সারফারাজ চলে গেল। অর্নিলা দরজায় আড়ি পেতে শুনল। সত্যি সত্যি কি চলে নাকি? মুখে চানাচুর চিবুতে চিবুতে দরজা একটু ফাঁক করে উকি দিল। ওপাশে দরজায় সারফারাজকে উকি মারতে দেখে তার বুক কেঁপে উঠল। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। দরজা খুলে সারফারাজ ঘরে ঢুকে গেল। আচমকা তার কোমর জড়িয়ে ধরে বলল, কি ভেবেছিলি? এত সহজে ছেড়ে দিব নাকি? আপনি আমায় এভাবে ঠকালেন ফারাজ ভাই। না, এটা হবে না। বসে বসে চানাচুর খাওয়া হচ্ছিল? এই না তুই পড়াশোনা করছিলি? অর্নিলা দাঁত বের করে হেসে বলল, এই খেয়ে দে পেট শান্তি করে পড়তেই বসব। উহু হচ্ছে না সেটা। ফট করে কোলে তুলে নিল। অর্নিলা খুশি মনে তাল গলা জড়িয়ে ধরল। সারফারাজ তার মুখের দিকে চেয়ে বলল, তুই ইচ্ছে করে এমনটা করিস, তাই না? যাতে আমি তোকে কোলে তুলে নিই। অর্নিলা দাঁত বের করে হেসে মাথা দুলাল। সারফারাজ চোয়াল শক্ত করে বলল, বেশ, এরপর থেকে দেখিস কি করি। কি করবেন ফারাজ ভাই? ফারাজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিসয়ে বলল, সারাদিন যেন তোর কাউকে কোলে নিয়ে বসে থাকতে হয় সেই ব্যবস্থা করব। অর্নিলা কিছুক্ষণ চোখের পলক ফেলে পিট পিট করে চেয়ে দেখল। তার কান দিয়ে কেন মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। ইস, ফারাজ ভাই ইদানিং এমন এমন কথা বলে লজ্জায় সে মরে যায়। রাত তখন 2:30 কি 3টা।
সারফারাজের বুকের মধ্যে জায়গা দখল করে ঘুমিয়ে আছে অর্নিলা। সেও ঘুম, কোনো হুদিস নেই। এর মধ্যেই ফোনের টুং টিং শব্দ। ঘুমের ঘোরে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। শুধালো, কে? ঘুমের ঘোরে ফোন রিসিভ করে সারফারাজ বলে উঠল, হ্যালো ফারাজ, আমি বলছি। কে আমি? ফরহাদ। কি হয়েছে? অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? ফরহাতের এলোমেলো স্বর। সারফারাজের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি। ফরহাত আমতা আমতা স্বরে বলল, একটা কাণ্ড ঘটিয়েছি। আমি আর নাজিয়া বিয়ে করে ফেলেছি। ওহ, কনগ্রেচুলেশন। বলেই ধপ করে ফোন কেটে দিল সারফারাজ। আবারও তলিয়ে গেল ঘুমে। ফোন বেজে উঠল আবারও। রিসিভ করে বলল, কে? আমি। আমি কে? শালা, আমি ফরহাত। কি হইছে? তোকে তো কংগ্রেস করলাম, আবার কেন ফোন দিছিস? পুরো কথা না শুনে ফোন কেটে দিলি কেন? ভালো করে শোন। আমি আর নাজিয়া বিয়ে করেছি। শুভ কাজ সম্পন্ন করিয়াছেন। পালিয়ে করেছি। আচ্ছা। কথাটা নিজেই বলার পর চোখ মেলে তাকাল। এদিক ওদিক তাকিয়ে দেখল, না সে স্বপ্ন দেখছে না। তার বুকের মধ্যে অর্নিলা গভীর ঘুমে আচ্ছন্ন। ফোনের আলোয় তার মুখশ্রীর দেখা মিলছে। সারফারাজ ফোন আবারও কানে রেখে ধীরে স্বরে বলল, সাব্বাস, খুব ভালো কাজ করেছিস। ট্রিট কবে পাব? শালা, আমি এখানে পড়েছি বিপদে, তুই মজা নিচ্ছিস। জলদি উপায় বল। কি করব? এখন কি করছিস? মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। নাজিয়া গাড়ির ভিতরে। এই মাঝরাতে তোদের বিয়ে পড়ালো কে? আগেই প্ল্যান করে রেখেছিলাম। বেদ্যব, শালা উচ্চর পাবলিক। আগের থেকে বিয়ের প্ল্যান করে রাখলি, আর বিয়ের পর কি করবি সেই প্ল্যান করার জন্য আমায় ফোন করলি? মিষ্টি খাওয়ার জন্যও না। কথাগুলো বলেই মুখ বন্ধ করে ফেলল। অর্নিলা নড়েচড়ে উঠছে। এই না আবার জেগে যায়। সারফারাজ মুখ ওদিক ফিরিয়ে বলল, এখন কি চাই? কি করব সেটা বল। নাজিয়ার ফ্যামিলি বিয়ের জন্য চাপ দিচ্ছিল। দিনের বেলা ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিছে। তাই রাতের বেলা ওকে নিয়ে পালিয়েছি। দূরে পালানোর কোনো দরকার নাই। ঘরের মেয়েকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজেও ঘরে চলে যা। সিঙ্গেলের মতোই থাক, আমি সকালে দেখছি। আচ্ছা। এত খুশি হবার কিছু নাই। কিন্তু আমায় একটা কথা বল, তোর মতো একটা জোচ্চর বিয়ে করলি কি করে? হঠাৎ এত ভালোবাসা তোর নাজিয়ার জন্য? আশ্চর্য। ফরহাদ কথা শুনেও জবাব দিল না। ধপ করে ফোন কেটে দিল। শালা আসলেই জোচ্চর। ফোনের স্ক্রিনে দেখল ৩টা বাজে। ফোনটা সাইলেন্ট মোডে রেখে এদিক ফিরে অর্নিলাকে জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ল সে। পরদিন সারফারাজ সমস্ত কথা জানালো আরিফ হাসানকে। ব্যাপারটা এখন সে সামলে নিবে। ফরহাত আর নাজিয়ার এমন ঘটনা শোনার পরেও আরিফ হাসানের কথাবার্তায় কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি আগের মতোই গম্ভীর স্বরে কথা বলছেন। সারফারাজ কিছুটা আঁচ করতে পেরে শান্ত কণ্ঠে শুধাল, কিছু হয়েছে আব্বা? না কি হবে? অনি মা কেমন আছে? ভালো আছে। ফোন করে কথা বলে নাও। তোমার শরীর ভালো তো? প্রেশার মাপিয়েছ? দেখি আম্মাকে দাও, কথা বলবো। তীব্র কণ্ঠে আরিফ হাসান বলে উঠলেন, বললাম তো ভালো আছি।
সে নিশ্চুপ। অতঃপর মৃদু কণ্ঠে ফের বলে উঠলেন, অনি মায়ের দিকে একটু নজর রেখো। একা একা কোথাও বের হতে দিও না, বুঝলে? জি আব্বা। হুম। তোমার মা বাড়িতে নেই, শিকদার বাড়িতে গেছেন নিয়াজকে দেখতে। ওর করুণ অবস্থা দেখে আমি শিহরিত। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো সরফরাজ। আর অনির দিকেও নজর রেখো। আমি রাখছি। আছো কোথায়? মেডিকেলে। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। শুনলাম তুমি নাকি ভিসার জন্য অ্যাপ্লাই করেছ। ওপাশ থেকে সরফরাজ নিরুত্তর। আরিফ হাসান ফের গম্ভীর মেজাজে ফিরে গেছেন। শান্ত অথচ তীব্র কণ্ঠে বললেন, আমি চাই না তুমি অনিকে ফের একা ফেলে চলে যাও। কিন্তু তোমার দিকটাও আমি ভুলতে পারছি না। আমি বাবা সরফরাজ, স্বার্থপর হতে পারি না। তোমার একটা ভালো ক্যারিয়ার হোক সেটা আমিও চাই, কিন্তু অনি মা কষ্টে থাকবে সেটাও দেখতে পারবো না। অনির সাথে কথা বলেছ? এখনো না। তবে বলে ফেলো, সবটা জানাও। আবারও ভাবো, ভেবে চিনতে দেখো কি করবে। আমি রাখছি। আচ্ছা। হ্যাঁ, অনির দিকে নজর রেখো। বিশেষভাবে তাকে বাইরে একা বেরুতে দিও না, বুঝেছ? বুঝেছি। আরিফ হাসান ফোন কেটে টেবিলের উপর রাখলেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন। কিছু ভাবছেন খুব মনোযোগ দিয়ে। কোনো বিপদে রাজ করতে পারছেন। বিপদ খুব সাংঘাতিক। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছেন, তবে এখনো ঠান্ডা মাথায় ভাবছেন কি করবেন। অর্নিলা সবে ভার্সিটি থেকে ফিরে ঘরে ঢুকল। টানা বেশ কয়েকদিন ভার্সিটিতে যাওয়া হয়নি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস বৃষ্টির আগেই বাসায় ঢুকে পড়ল। অসময়ে বৃষ্টি মন ভালো করে দেয়। অর্নিলা পরনের জামা ছেড়ে নিল। ফ্রেশ হয়ে এসে দাঁড়াল বসার ঘরে। তার ঘরটা কেমন একটু উল্টো ধরনের। দক্ষিণ দিক হচ্ছে বসার ঘরের দিকে। বিশাল বড় এক জানালা। বাইরে বৃষ্টির তেজ না থাকলেও হাওয়ার বেগ ভালোই বইছে। দমকা হাওয়ায় হালকা হলদে রঙের পর্দা শূন্যে দোল খাচ্ছে। ঠান্ডা হাওয়ার ছোঁয়া এসে লাগল অনির গায়ে। কাঁপুনি উঠে গেল তার। একটু ঘোরের মধ্যেই ছিল সে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এখন আবার কে হল? খানিকক্ষণ আগেই তো ফারাজ ভাইয়ের সাথে কথা বলেছে। তার আসতে নাকি ঢের দেরি হবে। তবে দরজা একটু ফাঁক করে উকি মারল প্রথমে। চেনা মুখখানি দেখে খানিকটা গম্ভীরতা এসে ঠেকল কপালের আনাচে কানাচে। কমিশনার সালাউদ্দিন সাহেব। আশ্চর্য! তিনি তাদের বাসার ঠিকানা জানল কি করে? যদিও পুলিশের পক্ষে কিছুই অসম্ভব না যদি তারা ঠিক করে কাজ করে তখন। সাথে আরেকজনকেও দেখা যাচ্ছে। দুজনেই নরমাল গেটআপে। অর্নিলা দরজা পুরোপুরিভাবে খুলে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। কমিশনার সাহেব মৃদু হেসে জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম ম্যাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? হঠাৎ আমার বাসায়? হ্যাঁ, এখান দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি, ভাবলাম আপনার এখানে একটু চাই খেয়ে যাই। অবশ্যই, আসুন। ভেতরে আসুন। দুজনেই ঘরে ঢুকছিল। অর্নিলার খোঁচা মারার স্বভাব দীর্ঘকালের। এবারও সেটা হাতছাড়া করল না। বলেই ফেলল, তা আমাদের ওপর বোধহয় গোয়ান্দা লাগিয়েছেন। না মানে? বাসা চেনার তো কথা না। সালাউদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন,
ঠিকানা তো ছিল আমাদের কাছে ম্যাম। অর্নিলা মুচকি হাসল, জবাব দিল না। তার বেশ মনে আছে, বলার সময় ঠিকানায় সে ভুল রাস্তা বলেছিল। উত্তেজনায় বলেছিল, ইচ্ছে করে না। পরিস্থিতিটাই এমন ছিল। তাদের বসার ঘরে বসতে দিয়ে রান্নাঘরে চলে গিয়ে চুলোয় চায়ের পানি বসাল। বোয়াম থেকে বিস্কুট বের করতে গিয়ে উকি মারল বসার ঘরের। ঠিক ধরছে। একজন বসে আছে আর সালাউদ্দিন সাহেব ঘরে হেঁটে হেঁটে দেখছেন। কি জানে কি খুঁজছেন? সালাউদ্দিন সাহেব চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। তার সাথের জন চুপচাপ চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন। সালাউদ্দিন সাহেব বলতে শুরু করলেন, আপনার হাজবেন্ড কি এখনো মেডিকেলে? জি। আসে কখন? মানে নির্ধারিত কোনো সময়? সন্ধ্যার পর পরই বাড়ি ফিরে আসেন। কেন বলুন তো? না তাহলে আপনি বলছেন সেদিন নিয়াজের সাথে আপনার হাজবেন্ডের দেখা হয়নি। কারণ নিয়াজ তো প্রায় বিকেলের দিকেই এসেছিল, তাই না মিসেস অর্নিলা? অর্নিলা চোখ মুখ শক্ত করে ফেলল। সালাউদ্দিন সাহেব হাসি হাসি মুখে বললেন, শান্ত হন মিসেস অর্নিলা। আমি তো শুধু বললাম, জিজ্ঞেস করিনি। কিছুদিন আগেই তো মোহনগঞ্জ যাওয়া হলো। সেখানেই সব শুনলাম। অর্নিলা চোখে মুখে কোমলতা ফিরতে শুরু করল। কিঞ্চিত হেসে বলল, হ্যাঁ, সে এসেছিল। কিন্তু তার সাথে ফারাজ ভাইয়ের কোনো দেখা হয়নি? ফারাজ ভাই? ও হ্যাঁ, সারফারাজ শেহদাত তো আপনার মামাতো ভাই হয়। তা এখনো ভাই বলে ডাকেন দেখছি। যেটা বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই। আপনাদের পার্সোনাল বিষয়ে ওসব জানতে চাইব না, বলেই চায়ের কাপে চুমুক দিল। অতঃপর ঠান্ডা গলায় বলল, মোহনগঞ্জ থেকে অনেক কথাই জানতে পেরেছি। এই যেমন আপনার চাচাতো ভাই, মানে নিয়াজ আপনাকে একবার রেপ করার চেষ্টা করেছিল। কথাটা কি সত্য মিসেস অর্নিলা? আপনার হাজবেন্ড অবশ্যই অবগত এই ব্যাপারে। এরপরেও এমন একটা লোককে আপনার স্বামীর অজান্তে, তার অনুপস্থিতিতে নিজের বাসায় ঢুকতে দেবার কারণ কি হতে পারে মিসেস অর্নিলা? অর্নিলার নির্লিপ্ততা চাহনি, নিষ্প্রাণ দৃষ্টি, তার শুষ্ক রুক্ষ মুখের কোনো ভাবের ছায়া নেই। কি ভাবছে? মস্তিষ্কে কি বিরাজমান তা টের পাবার কোনো অবকাশ নেই। তবুও সালাউদ্দিন সাহেব অর্নিলার ভাব দেখার জন্য চির আগ্রহে বসে আছে। তার ধারণা, নানা আত্মবিশ্বাস, সমস্যা এই পরিবারের মধ্যেই আছে। খুনি এখানেই। অর্নিলা এখনো ভাবছে। শুকনো বুক মিলছে। শ্বাস প্রশ্বাস নিচ্ছে খুব স্বাভাবিকভাবে। হঠাৎ কাশির শব্দে চমকে উঠল। দাঁড়িয়ে উঠে বলল, আমি পানি নিয়ে আসছি। সালাউদ্দিন সাহেব শান্ত কণ্ঠে বললেন, সাথে ওর নিয়ে আসবেন। অর্নিলার বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। আশ্চর্য! কথাগুলো তার কাছে বড্ড কঠোর শুধালো। অর্নিলা পানির গ্লাস এনে রাখল সামনে। পাশের অজ্ঞাত ব্যক্তি ঢকঢক করে পানি খেল। সালাউদ্দিন সাহেব শান্ত শীতল দৃষ্টি রেখে শুধালেন, উত্তর কি তৈরি মিসেস অর্নিলা? অর্নিলা কিঞ্চিত হাসল। তাকে এখন আগের থেকে অনেকটা শান্ত দেখতে লাগছে। শান্তশিষ্টভাবে সোফায় বসে কোমল কণ্ঠে বলল, উত্তর আলাদা করে আর কি হতে পারে? সে তো তার বোনের বাড়িতে আসতেই পারে, তাই না? নাকি সেটাও বারণ? বারণ বলছি না মিসেস অর্নিলা। একটু খটকা লাগছে। বুঝতেই পারছেন পুলিশের লোক। সন্দেহ করাই তো আমাদের কাজ। হা উচ্চস্বরে হেসে উঠলেন তিনি। অর্নিলার অস্বস্তি বোধ হচ্ছিল।
সে চাইছে না সেদিনকার কোনো কথা বলে ফেলতে। মুখ ফসকে বলে ফেললে হিতে বিপরীত হতে পারে। যদি তারা ভাবে এই কারণেই সে নিয়াজের সাথে এমনটা করেছে। কি দরকার আগ বাড়িয়ে ঝামেলাকে দাওয়াত দেবার। তার মন বলছে নিয়াজের উচিত শিক্ষা সে পেয়ে গেছে। পা হারিয়ে ঘরে বসে আছে। এখন আর কোনো মেয়ের দিকে নজর দিতে পারবে না সে। অর্নিলা দম নিল। শক্ত কণ্ঠে বলে উঠল, সে শুধু এসেছিল দেখা করতে। ফারাজ ভাইয়ের সাথে কি কথাবার্তার জন্য এসেছিল। ফারাজ ভাই না থাকায় চলে গেছে। বসেনি। কিন্তু সে তো সন্ধ্যার সময়ই চলে গেছিল। এরপর মাঝরাতে প্রায় ভোরের দিকে তার অ্যাক্সিডেন্টের খবর পাই। সালাউদ্দিন সাহেব তার চায়ের কাপের শেষ চুমুক দিয়ে চা খাওয়া সমাপ্ত করলেন। অতঃপর গম্ভীর হয়ে ভাবতে লাগলেন। কথাগুলো যেন মিলে যাচ্ছে নিয়াজের সাথে। তাহলে কি নিয়াজ সত্যি কথাই বলছে? হালকা কেশে বললেন, অ্যাক্সিডেন্ট হয়েছিল রাতের দিকেই, বৃষ্টির মধ্যে। এরপর হাসপাতালে নিয়ে পরিচয় খুঁজে পেতে পেতে সময় লেগেছিল বেশ। এসব হাসপাতালের থেকে জানা কথা। যা কাজ তাহলে আমরা উঠি। সালাউদ্দিন সাহেব আর তার সহকর্মী উঠে দাঁড়ালেন। অর্নিলা হাফ ছেড়ে বাঁচল। স্বস্তির শ্বাস কেবল নিতেই যাবে অমনি সালাউদ্দিন সাহেব চমকিত কণ্ঠে বলে উঠলেন, ওটা কি? সিসি ক্যামেরা না? সহকর্মী সাহেব চোখে ডাবল পাওয়ারের চশমা পরেছিলেন। চশমা নড়েচড়ে ভালোভাবে তাকালেন দেওয়ালের এক কোণে। ঠিক করে দেখা যাচ্ছে না ও তো। পাশেই একটা ওয়ালম্যাটের পাশে একটা সিসি ক্যামেরা। বেশ সূক্ষ্ম আর তীক্ষ্ণ দৃষ্টি না হলে ওদিকে আকর্ষণ করার ক্ষমতা সকলের হয় না। অর্নিলা ভালো করে দেখার চেষ্টা করছে, তাও যেন দেখতে পারছে না। অবশেষে তার চোখে ধরা পড়ল। বিস্মিত বিমূঢ় হয়ে গেল তার। স্তব্ধ তার মুখশ্রী। নির্লিপ্ততা চাহনিতে চেয়ে রইল শুধু। তার অবাক চাহনি স্পষ্ট বলে দিচ্ছে সে কতটা হতবাক। তার ঘরের কোণে একটা সিসি ক্যামেরা, অথচ সে জানত না। কি আশ্চর্যজনক! ব্যাপারটা ধরতে পেরে সালাউদ্দিন সাহেব মশকরা শুরু করলেন। দু পার্টি দাঁত মিলিয়ে হেসে উঠলেন। বললেন, কি ব্যাপার মিসেস অর্নিলা, আপনাকে বাকরুদ্ধ মনে হচ্ছে। ঘটনার ব্যাপারে কি আপনি অবগত নন? আপনার অগোচরে এমন কাজ কার হতে পারে? ওহ, এই বাসায় দ্বিতীয় ব্যক্তি বলে তো একজনই আছে। আপনার স্বামী। কাজটা বোধহয় তারই। তৃতীয় পক্ষের এই কাজের সাহস হবে বলে মনে তো হচ্ছে না। বউকে চোখে চোখে রাখার ভালো ফন্দি এঁটেছে কিন্তু দাস আর ফারাজ শেহদাত। অর্নিলা হতবুদ্ধির মতো কথাগুলো শুনছিল। তার মস্তিষ্কে যেন বসে গেল কথাটা। তার স্বামী তাকে এভাবে নজরবন্দি করে রেখেছে। অবিশ্বাস্য কথা। জিম মেরে থাকা পুরো শরীর হঠাৎ সোচ্চার হয়ে উঠল। তবুও মুখ ফুটে কিছু বলল না সে। সালাউদ্দিন সাহেব হাসতে হাসতে বেরিয়ে গেলেন। বুঝে গেলেন এখানে কিছু জিজ্ঞেস করে লাভ হবে না। কথা বলতে হবে দাস শেহদাতের সঙ্গে। তবে আজ না, অন্যদিন। অর্নিলা দৃঢ় মনে অপেক্ষা করতে লাগল ফারাজ ভাইয়ের জন্য। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। পুরো শরীর কাঁপছে যন্ত্রণায়। শারীরিক যন্ত্রণা নয় সেটা, মানসিক যন্ত্রণা। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। কান্না এসে ঠেকেছে গলা অবধি। এই যেন হু হু করে কেঁদে উঠে সে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দের প্রতিঘাত পাওয়া যাচ্ছে না।
দরজায় করাঘাত শুনে অর্নিলা দাঁড়িয়ে রইল। নিষ্প্রাণ মানবীর ন্যায় উঠে এসে দরজা খুলল। সারফারাজ মুখে মৃদু হাসির রেখা। সারাদিনের ক্লান্তির দেখা মিলছে না। দেখে অনেক প্রাণ উজ্জ্বল মনে হচ্ছে। হাতে আইসক্রিমের বক্স, চকলেট ফ্লেভার। অর্নিলার বেশ পছন্দ। এটা দেখে সে ভীষণ খুশি হবে ভেবেই কিনা। কিন্তু একই, তার অনির মুখের হাসির বিন্দুমাত্র ছাপ নেই। ছাপ পড়েছে কষ্টের, যন্ত্রণার। অশ্রুসিক্ত নয়নের অশ্রু টলমল। সারফারাজ যেন ভেঙে পড়ল মুহূর্তে। কি হলো, কি হলো? এগিয়ে এসে আঁকড়ে ধরল তার বাহু। চেঁচিয়ে উঠে বলে উঠল, এই অনি। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সবকিছু ঠিক আছে। কি হয়েছে বল আমায়। সে মুখ ফুটে বলে উঠল, কিছু না, কিছু না। তবে কাঁদছিস কেন? কান্না থামানোর সর্বস্ব চেষ্টা। ভারী কণ্ঠে বলে উঠল, আমি ভীষণ কষ্ট পেয়েছি ফারাজ ভাই। কষ্ট পেয়েছিস? কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? আচ্ছা, মন খারাপ করিস না। দেখ, আমি আইসক্রিম এনেছি। বোকা মেয়ে। কিছু হলে এভাবে কাঁদতে হয়? বলতে বলতে কাঁধের ব্যাগটা চেয়ারে রাখল। আইসক্রিম বক্স খুলে চামচে করে সামান্য একটু নিয়ে বলল, দেখ, আইসক্রিম খেলে মন ভালো হয়ে যাবে। তোর প্রিয় চকলেট ফ্লেভার। অনি হাত ছুঁড়ে ফেলে দিল আইসক্রিম বক্সটা। দূরে ছিটকে পড়ল সে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে সেই আইসক্রিম। আকস্মিক ঘটনায় সারফারাজ কৃতকর্তব্যবিমূঢ় হয়ে রইল। টপ টপ করে অশ্রু বেয়ে পড়ল গাল বেয়ে। চিবুক ছাড়িয়ে জামায় গিয়ে মিশ খাচ্ছে তা। চোখ মুখ খিচে রইল অর্নিলা। দাঁতে দাঁত চেপে বলে উঠল, হ্যাঁ, আমি বোকা। বোকা বলেই আপনি আমার সাথে এমনটা করতে পারলেন। কি করেছি আমি? কি করেছি জিজ্ঞেস করছেন? ওটা কি? আপনি আমার দিকে নজর রাখছেন ফারাজ ভাই। কেন? কি কারণে? আমায় বিশ্বাস করেন না আপনি? বিশ্বাস যদি নাইবা করবেন তবে কেন বললেন ভালোবাসি? ছলনা করলেন আমায় নিয়ে। এভাবে কষ্ট দিলেন। সারফারাজ স্তব্ধ হয়ে রইল। দক্ষিণ দিকের জানালা এখনো খোলা। সেখান থেকে মৃদু বাতাস ছেয়ে গেল ঘরের মধ্যে। পর্দার উলটপালট শব্দ। অর্নিলা চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সেই চোখে আজ ভালোবাসার দেখা মিলছে না। ভয়ঙ্কর ঘৃণা দেখতে পাচ্ছে সারফারাজ। তার ঠোঁট নড়ছে। ঘটনাটা এমন বিশ্রী রূপ ধারণ করবে সে স্বপ্নে ভাবেনি। বুক বিলে শান্ত স্বরে বলে উঠল, অনি, তুই যা ভাবছিস ব্যাপারটা তেমন নয়। এটার কারণ অন্য কিছু। কোনো কারণ ফারাজ ভাই? আপনিই তো বলছিলেন রক্ত কখনো রক্তকে ভুলে না। আমার শরীরে তো আমার বাবার রক্তই বইছে। তাই আমায় বিশ্বাস করতে পারলেন না। ধোঁকা দিলেন আপনি আমায়। সারফারাজ সারা শরীরে যেন হুট করেই ক্লান্তি অনুভব করল। এক পা দু পা করে এগিয়ে এসে তার হাত দুটো ধরে ফেলল। কোমল স্বরে বলল, এমন না অনি। আমি সত্যিই তোকে বিশ্বাস করি। তাই দুই হাত দিয়ে চোখের অশ্রু মুছে নিল। শক্ত কণ্ঠে শুধালো, তবে বলুন, কেন লাগিয়েছেন এটা এখানে? কোনো কারণে? সারফারাজ নিশ্চুপ। জবাব দেবার মতো কথা গুছিয়ে নিতে পারছে না সে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। অর্নিলার চোখে মুখে কঠোরতা ছেয়ে গেল।
নিচু স্বরে বলে উঠল, আমার জবাব আমি পেয়ে গেছি। বলামাত্র বাসার দরজা খুলে বেরিয়ে গেল তার অন্ধ্র সব যেন প্রতিবাদী হয়ে উঠল। থাকবে না সে এখানে। ফারাজ ভাইয়ের এমন কাজ তার মনকে পিষিয়ে দিয়েছে, ধুলি সাৎ করে দিয়েছে তার ভালোবাসাকে। সারফারাজ কিয়ৎকাল থমকে দাঁড়িয়ে থেকে হঠাৎ ঘোর ভাঙল। মনে পড়ল অর্নিলা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। কঠিন পদার্থের আইসক্রিম তখন তরল পদার্থে ধারণ নিয়েছে। সারফারাজ ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। বাইরে এসে এই গলি ও গলি ছুটল। বেশিক্ষণ তো হয়নি। এতটুকু সময়ে মেয়েটা কোথায় হারিয়ে গেল? তাদের এলাকা আবাসিক এলাকা। রীতিমতো সন্ধ্যার পর পুরোটা এলাকা জুড়ে নিস্তব্ধ রূপ ধারণ করে। মুহূর্ত সময় নষ্ট না করে সারফারাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই ঢাকা শহরে অনির পরিচিত কেউ নেই যার বাসায় গিয়ে সে উঠবে। এক হতে পারে মোহনগঞ্জ। সেখানে চলে যায়নি তো আবার। গাড়ি নিয়ে চারদিক ভালো করে খুঁজতে খুঁজতে রেল স্টেশনে এসে পৌঁছাল। অস্থির হয়ে টিকিট কাউন্টারে এসে ছুটতে লাগল। মোহনগঞ্জের লাস্ট ট্রেন মিনিট 10 পর ছাড়বে। সারফারাজ ছুটছে, পুরো স্টেশন খুঁজছে, অথচ খুঁজে পাচ্ছে না তাকে। ডান হাতে বারান্তরে ফোন নাম্বার ডায়াল করে যাচ্ছে। ফোন এতক্ষণ বোধহয় বাজছিল, এখন আর বাজছে না। হঠাৎ করে এখন থেকেই বন্ধ বলছে। সারফারাজ দাঁড়িয়ে গেল হুট। তার পুরো শরীর কাঁপছে। কিছু একটা গোলমেলে ঠেকেছে। পরনে তার বাদামি রঙের টি শার্ট ঘামে পুরো ভিজে উঠেছে। মাথার ঘন চুলগুলো অবধি ঘামে আঠালো হয়ে উঠছে। অনির হঠাৎ ফোন বন্ধ থাকার বিষয়টা ভালো ঠেকেছে না তার কাছে। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগল, অথচ মাথা ঠান্ডা রাখতে পারছে না। নার্ভ কাজ করছে না। অর্নিলা বাসা থেকে বের হয়েছে 1 ঘন্টার কম সময়ে। এর মধ্যে রেল স্টেশনে সে এসে পৌঁছাতে পারবে না। পারলেও তার আর সারফারাজের মধ্যে ব্যবধান বেশি নয়। কারণ সারফারাজ সিগন্যাল ভেঙে হম্ভি-তম্ভি করে গাড়ি চালিয়ে এদিকে এসেছে। হঠাৎ স্থির নয়নে পুরো স্টেশনে দৃষ্টিপাত করল। অনি এখানে থাকলে তার আর অনির সাক্ষাৎ না হওয়ার বিষয়টা কাকতালীয় হতেই পারে না। ট্রেন ছেড়ে দিবে এখন। ধীরে ধীরে ট্রেন আগাচ্ছে। সারফারাজ নিশ্চুপ নয়নে খোঁজ চালাচ্ছে। তার মন বলছে অর্নিলা এখানে নেই। এখানে কেন? কোথাও নেই। তার আশপাশে কোথাও অনি নেই। তবে অনি গেল কোথায়? আচমকা ফোনটা বেজে উঠল। সে ফোনের দিকে তাকিয়ে রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে আরিফ হাসান হম্ভিতম্ভি করে বলে উঠলেন, সারফারাজ। সারফারাজ অনি কোথায়? সারফারাজ নিরুত্তর। তার কাছে কোনো জবাব নেই। নিশ্চুপ হয়ে রইল সে। আরিফ হাসান বিরক্তি স্বরে আবারও জিজ্ঞেস করলেন, সারফারাজ। এনসার মি। হোয়ার ইজ অনি? ও কি তোমার সাথে নেই? সারফারাজ অস্ফুট স্বরে বলে উঠল, না। ওপাশ থেকে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। আরিফ হাসান বোধহয় হতভম্ব হয়ে ধপাস করে চেয়ারে বসে পড়লেন। নিঃশ্বাস ফেলতে ফেলতে ধীর স্বরে বলে উঠলেন, তাহলে কি সত্যি সত্যি তারা অনিকে কিডন্যাপ করে ফেলল? সারফারাজ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কি বলল বাবা? অনি কিডন্যাপ হয়ে গেছে। বাবা ভুলভাল কি বলছে? নাকি সত্যিই অনি? সারফারাজ ফোনটা নামিয়ে রাখল। তার পাশ বেয়ে দ্রুত গতিতে ট্রেন চলে গেল। চলবে।